আসসালামু আলাইকুম সবাইকে। একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফর স্টুডেন্ট ভিসা এবং যারা বাংলাদেশ থেকে আসবে নতুন স্টুডেন্ট তাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কাজে আসবে ইনশাআল্লাহ। কারণ আমার 11 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। বর্তমানে পৃথিবীর সব দেশ থেকে বেশিরভাগ ভিসা হচ্ছে স্টুডেন্টদের জাপানে, আর জাপান হয়ে গিয়েছে আমাদের এখন একটা ড্রিম কান্ট্রি। আর হবে না কেন, ফার্স্ট ক্লাস একটা দেশ যেখানে সহজে বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসাই হয়ে যাচ্ছে। তো এখন হুমড়ি খেয়ে পড়েছে অনেক স্টুডেন্টরা। হয়তো বর্তমানে 2026 সালের শুরুর দিক থেকে এখন বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা 100-100ই হচ্ছে, এবং কানায় কানায় আগে তেমন একটা এজেন্সি দেখা যেত না, হাতে গোনা 2-4টা ছিল। বর্তমানে বিগত 6 মাসে আমার মনে হয় ঢাকা শহর এবং অন্যান্য ডিস্ট্রিক্টের আনাচে কানাচে গড়ে উঠেছে নতুন এজেন্সি। তো বন্ধুরা, সব এজেন্সি থেকেই কাজ করে এবং ভিসা হবে এমন নয়, আবার ভিসা হবে না এমন নয়। আমি তোমাদেরকে, যারা নতুন জাপানে তোমাদের ড্রিম পূরণ করার জন্য স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছ, 2-4টা কথা বলবো যেগুলো আমি ফেস করেছি এবং আমার পরিচিত যারা কাজিনরা এসেছে রিসেন্টলি। এক হচ্ছে কাজের সহজে জব পাওয়াটা একটু টাফ, কারণ ভাষাগত সমস্যা এবং প্রচুর স্টুডেন্টদের কারণে একটু সময় লাগবে, হয়তো 2-3 মাস এরকম সময় লেগে যায়। আর ফার্স্ট অফ অল বলবো তোমার এজেন্সি নির্বাচন করা। তুমি যদি ভালো একটা এজেন্সি ধরে জাপানে আসতে পারো তাহলে তোমার কস্টটা কম পড়বে এবং সেক্ষেত্রে টাকা পয়সাও সহজে তুমি ইনকাম করে তার ব্যাকআপ দিতে পারবে। বর্তমানে স্টুডেন্টদের 28 ঘন্টার বেশি কাজ করার পারমিশন নেই, কিন্তু হু করে বেড়ে চলেছে টিউশন ফি, পণ্যের দ্রব্যের দাম এবং লিভিং কস্ট। 28 ঘন্টা কাজ করে এখন বর্তমান স্টুডেন্টরা, তারপর আছে আবার টিউশন ফি, এগুলা ব্যাকআপ দেওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে। কাজেই একটা ভালো এজেন্সি বাছাই করাটাই বুদ্ধিমানের কাজ। বর্তমানে অনেক এজেন্সিরা আছে যারা একটু পুরনো, তারা স্টুডেন্টদের থেকে টিউশন ফি প্লাস বিমানের ফেয়ার একটা প্যাকেজ করে অনেক টাকায় হাতিয়ে নিচ্ছে। আমার কিছুদিন আগে আমার নিজের কাজিন আসছে, সেখানে 10 লাখ টাকা একটা প্যাকেজ ছিল। প্যাকেজ বলতে তো আমরা সব ধরনের যত কস্ট বা যত খাতে যত কিছু লাগে সব কিছু ইনক্লুডেড করে একটা প্যাকেজ হয়, কিন্তু প্রতারক বা জালিয়াতি কিছু এজেন্সি আছে, তারা দুইটা একটা প্যাকেজকে রেখে সেটাকে তারা প্যাকেজ বলে চালিয়ে দিচ্ছে। তার বাইরে আরও অনেক কস্ট থাকে, সেগুলো আবার আলাদাভাবে টাকা পয়সা লুফে নিচ্ছে। যেরকম হচ্ছে একটা বাসা নির্বাচন করা। নতুন কোনো স্টুডেন্টরা জাপানে আসবে, তারা হয়তো অনেক কিছু জানে না। তারা স্টুডেন্টদেরকে এটা বোঝায় যে বাধ্যতামূলক ডরমিটরি ইউজ করতে হবে। আসলে স্কুল থেকে যদি ডরমিটরি অ্যালাউ করে, সেটা যদি স্কুলের হয় তাহলে ঠিক আছে। যদি কিছু কিছু এজেন্সি আছে তাদের সাথে স্কুলের কন্ট্যাক্ট থাকে, তারা নিজেদের নামে বাসা নিয়ে তাকে হিউজ পরিমাণ টাকার বিনিময়ে স্টুডেন্টকে রাখে। যেমন এক রুমের মধ্যে 3-4 জন রাখে, বাসার কস্ট হয়ে থাকে 2 থেকে 3 মান, তারা 4 জন রাখলে পায় 8 মান। আবার কোনো কোনো বাসার মধ্যে 6 জন রাখে, সেখানে বাসা ভাড়া হয় 4 মাঙের মতো। সেখানে তারা 6 জনকে রেখে 12 মান টাকা লুফে নিচ্ছে। এটা একটা স্টুডেন্টদের জন্য খুবই কষ্টকর, কারণ পড়াশোনার স্পেস থাকে না। একটা বাসায় 6 জন থাকলে টয়লেটে যাওয়া, যেহেতু সবার একই সময়তে ক্লাস থাকে, টয়লেটে যাওয়ার একটা লাইন ধরে যায়, গোসল করার একটা লাইন ধরে যায়, রান্নাবান্না করতে সমস্যা, বিভিন্ন কোলাহল বেঁধে যায়। যার জন্য একটা বাসার মধ্যে 2 জন থাকাই বুদ্ধিমানের কাজ এবং ভালো সব কিছুর জন্য বিবেচনা করলে। তো কাজেই তোমরা যখন জাপানে স্টুডেন্ট ভিসায় আসবে, প্রথমত একটা ভালো এজেন্সি নির্বাচন করবা, যারা জাপানে থাকে তাদের সাথে পরামর্শ করবা, তারপর ডিসিশন নিবা। দ্বিতীয়ত হচ্ছে বাসা যেখানে তুমি থাকবে সেটার কস্ট। মাথাপিছু একটা স্টুডেন্ট থেকে 6 মাসের জন্য 20 থেকে 25 মান টাকা চার্জ করে থাকে, অথচ 6 মাসের জন্য তার বাসা ভাড়া হাইস্ট গেলে যদি 4 জন থাকে বাসা ভাড়া হবে 24 মান। সেখানে মাথাপিছু যদি 25 মান করে নেয়, 4 জনের জন্য নিয়ে যাচ্ছে 100 মান। তার মানে হচ্ছে 6 মাসে যদি 4 মান করা হয়, 4-6 24 মান দিলে বাকি প্রায়
75 থেকে 76 মান টাকা এজেন্সির পকেটে ঢুকে যায়। এখান থেকে একটা অনেক বড় একটা ইনকাম করে। তারপরে স্টুডেন্টদের যখন স্কুলের টিউশন ফি দেয়, সেখানে দেখা গেছে যে 5 লাখ টাকা টিউশন ফি, আর 5 লাখ টাকার মধ্যে তারা শুধু প্লেন ফেয়ার দিয়ে নিয়ে আসে, আর বাকি 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকা তাদের পকেটে ঢুকায়। এভাবে এক একটি স্টুডেন্ট থেকে 5-6 লাখ টাকা জালিয়াতি করে নেওয়ার অভিজ্ঞতাও আমার আছে। আমি নাম বলবো না এজেন্সিগুলোর, কিন্তু এরকম ভেবে দেখলাম যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট এসে জাপানে আসে তারা অনেক লোন করে, আত্মীয়স্বজনদের লোন করে, ব্যাংক লোন করে অনেক স্বপ্ন নিয়ে আসে। পরবর্তীতে তারা যখন এখানে এসে স্টে করে তখন তারা হতাশ হয়ে যায় যে কি করবে, কিভাবে এত টাকা পয়সা সুদ করবে, টিউশন ফি কীভাবে দেবে, কিভাবে চলবে। ডিপ্রেশনের কারণে অনেকে সুসাইড করতেছে। বর্তমানে বিগত 2 বছরে নেপালি 63 জন স্টুডেন্ট এরকম ডিপ্রেশনে যে সুসাইড করেছে, এরকম একটা নিউজ শোনা গিয়েছে টোকিওতে। তো কাজেই সবাই জাপানে আসার আগে সব কিছু বিবেচনা করে তারপরেই জাপানে পা বাড়ানো উচিত আমি বলে মনে করি। তো সবাই ভালো থাকবা, ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে, এবং খবরদার সবসময় মাথায় রাখতে হবে যে জালিয়াতি দুর্নীতিবাজ এজেন্সিগুলোর ফক্করে পড়া যাবে না। তারা বিভিন্ন প্রলোভন দেখাবে, পরবর্তীতে জাপানে এনে বাস দেবে। আর কিছু কিছু জায়গা আছে, যেরকম জাপানের মিয়াগি প্রিফেকচারের সেন্দাই সিটি, তারপরে হোক্কাইদো, আওমোরি, নাগানোকেন, এইসব জায়গার মধ্যে স্টুডেন্টরা সহজেই ভিসা পাচ্ছে, কিন্তু কাজের খুবই ক্রাইসিস। কারণ এই শহরগুলো খুব ছোট থাকার কারণে বিভিন্ন দেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসছে, বাট কাজের ফ্যাসিলিটি খুবই কম। যারা বিগত 6 মাস 1 বছর আগে আসছে তারাও এখনও কাজ পায়নি। তোমরা মিয়াগি কেন সেন্দাই সিটিতে আসার আগে চিন্তা ভাবনা করে পা বাড়াবে, কারণ এখানে কাজের খুবই ক্রাইসিস। কাজ নাই বললেই চলে। যারা সিনিয়র আসছে তাদের সাথে যোগাযোগ করে সেন্দাইতে সিভি ড্রপ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।